পাড়ায় পাড়ায় কি হচ্ছে, পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো, নীল সাদা রং মুছে ফেলো, এই তৃণমূল আর না। কালীঘাটে টালির চালায় চোরেদের সব পানশালা, এই তৃণমূল আর না। দিদির পায়ে হাওয়াই চটি, ভাইরা সব কোটিপতি, এই তৃণমূল আর না। কারণ পাড়ায় পাড়ায় আওয়াজ হচ্ছে। বড় একটা মানে গামলা কিনে দিদির কাছে যা, আর সার্টিফিকেট বন্ধ রেখে ঘুগনি বেচে খা। উনি 2011 সালে আসার আগে উনি ছিল বাংলার অগ্নিকন্যা। এখন কিন্তু উনি অগ্নিকন্যা নেই, এখন কি হয়েছে, ঘুগনিকন্যা। যে কবার সুপ্রিম কোর্টে গেছে, হয় ধর্ষণকে বাঁচাবার জন্য গেছে, না চোরকে বাঁচাবার জন্য সরকারি মানে ট্যাক্সের টাকা ক্ষতি করে উনি সুপ্রিম কোর্টে গেছে। বাংলার মানুষ সেটা জানে, বাংলার মানুষ। তাই এই নির্মম সরকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংকল্পবদ্ধ। 4 মে ভোট বাক্সে প্রতিফলিত হবে। মোदी जी के भरोसा করছি, বিজেপি সরকারকে ভরসা করছি कि আমরা জানি ওই আসলে আমাদের ছেলে মেয়ে ক্রিমিনাল হবে না, আমাদের ছেলে মেয়ে সরকারে ডাক্তার আইএস আইপিএস बनবে। এই জন্য আমরা এইবার পরিবর্তন, মমতা ব্যানার্জির দিকে পরিবর্তন চাইছি। অত্যাচার, জঙ্গলরাজ, এটাকে বাংলার মানুষ মেনে নিতে পারছে না। ওরা যেটা বলছে যে এরা সাম্প্রদায়িক দল, আমি বলছি ভারতবর্ষের মুসলমানরা, পৃথিবীর বুকে যে 55-56টা দেশ আছে তার থেকে ভারতবর্ষের মুসলমানরা সব থেকে সুরক্ষিত। আজকের 15 বছর পরে, ওরা হতে 34 আর এই 15 বছর পরে বাংলায় কিন্তু কঙ্কাল সার হয়ে গেছে শিল্প। আর দিদি 15 বছর ধরে ট্যাক্সের টাকা নিয়ে বিশ্ব বাংলা সম্মেলন তৈরি করেছে, মৌ স্বাক্ষর করেছে, একটা ফিতে কাটতে পারেনি আজ পর্যন্ত। যদি নির্বাচন কমিশন ভোটটা শান্তিপূর্ণ করাতে পারে, তাহলে মুসলিম ভোট ভালো সংখ্যক বিজেপির দিকে আসবে, যদি ভোটটা ভালোভাবে হয়, বিশেষ করে মুসলিম অধ্যুষিত বলুন। তখন কিন্তু আপনি দেখতে পাবেন 4 মে রেজাল্টটা কি হয়। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে জিতবার মতো লোক নেই। আমি চার্লস নন্দী। আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টে আমরা দুজন বিশেষ অতিথিকে পেয়েছি। একজন শেখ সিরাজ সন্দেশখালী থেকে, আরেকজন সরফরাজ আমাদের টালিগঞ্জ এলাকা থেকে। আমরা সিরাজ ভাই এবং সরফরাজ ভাইয়ের সঙ্গে আজকে আলোচনা করব সামনের ভোট প্রসঙ্গে। ভোটে কি হতে চলেছে, সংখ্যালঘু সমাজ কিভাবে দেখছে এবারের ভোটকে। নমস্কার সরফরাজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। বলো। টালিগঞ্জে আপনি নিশ্চয়ই আপনার এলাকায় ইতিমধ্যেই ভোটের বাজার আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। টালিগঞ্জ এলাকায় আপনারা কিভাবে এবারের মমতা ব্যানার্জির প্রচার এবং বিজেপির প্রচারকে দেখছেন? টালিগঞ্জে আমরা থাকছি 20 বছর দিকে, ওখানে এমএলএ আছে টিএমসি অরূপ বিশ্বাস। এই 20 বছর মধ্যে টালিগঞ্জে অনেক শোষণ হয়েছে। ওখানে ডেভেলপমেন্ট বলে কোনো জিনিস নেই, রোডে অবস্থা খুব খারাপ আছে, খাবার জল কিছু নেই, খাবার জল সব কিনে খাতে হচ্ছে। লোকে একটা টাকা পয়সা আছে ওরা ফিল্টার কিনছে, খাবার জলে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। পুরো টালিগঞ্জতে এরকম অবস্থা আছে। লাংড়া কচরা, হর জায়গায় প্রচুর কচরা থাকে, তালাব পুরো কচরা, ডেঙ্গু ম্যালেরিয়া প্রচুর ওখানে এফেক্টেড আছে, ডেঙ্গু ম্যালেরিয়া থেকে লোক। তারপরে ওখানে গুন্ডাগার্দি প্রচুর আছে, লোক কথা বলতে জন্য ভয় খায়। ওখানে গুন্ডা যে আছে টিএমসি গুন্ডারা, ওরা খুব মানে অত্যাচার করছে আমজনকে। এইবার লোক এইসব জিনিস থেকে পুরো আজি হয়ে গেছে। আর এবার একটু পরিবর্তন লোক দেখছে, আমরা দেখছি কি লোক বলছে এবার একটু পরিবার হয়ে গেছে। 20 বছর দেখে একটাই এমএলএ, যারা আমরা শোষণ করে যাচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট জন্য কিছু দিচ্ছে না, খাবার জল দিয়ে এখানে নেই। তা আমরা কি করবো? তো এবার ওরা একটু নতুন এমএলএ চাইছে, লোকটা নতুন মুখ চাইছে, আর এটা আমরা দেখতে পারেছি ওখানে। সিরাজ ভাই আমাদের সঙ্গে আছেন, আপনি তো আসছেন সন্দেশখালী, শেখ শাহজাহান মাফিয়া ডনের এলাকা। সন্দেশখালীতে এবারে তৃণমূলের মাফিয়া রাজের বিরুদ্ধে মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছে? আমি আপনাকে বলতে চাই, সন্দেশ খালি শুধু না, বসিরহাট, আমি তামাম বসিরহাট সাব ডিভিশনও বলছি, আমি বাংলার ক্ষেত্রে বলছি। এই বাংলাতে মমতা ব্যানার্জি যে পরিবর্তনটা নিয়ে এসেছিল, মানুষের কাছে গিয়ে বলেছিল আপনারা আমাকে পরিবর্তন করুন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি অনেক দেয়, আমি বদলা নাই, বদল চাই, উন্নয়ন, গণতন্ত্র, অনেক প্রতিশ্রুতি দিয়ে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসছে।
কিন্তু ক্ষমতায় মানুষ চিন্তা করেছিল 34 বছরের জগদল পাথর বামফ্রন্টকে সরিয়ে যদি একটুখানি আশার আলো পাওয়া যায়, তাহলে সবাই মিলে মানে জাতি ধর্ম নির্বিশেষে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী করলাম। করার পরে আমরা দেখলাম কি, এখন বাংলার মানুষ চাইছে যে পরিবর্তনের পরিবর্তন, সময়ের অপেক্ষা। বম মারছে মুসলমান, বোমা খাচ্ছে মুসলমান, অ্যারেস্ট হচ্ছে মুসলমান। তা মুসলমান বলে কি তারা অপরাধ করেছে? মমতা ব্যানার্জি মুসলমানদের নিয়ে যে তুষ্টিকরণের রাজনীতি চালাচ্ছে, যেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর অমর্ত্য সেন বলছেন, একটি তার লেখা দ্য লিভিং রিয়েলিটি অফ মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল, সেখানে তিনি তথ্য সহকারে দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা ভারতবর্ষের মুসলমানদের সব জায়গার তুলনায় সবচেয়ে খারাপ। এখানে একজন মুসলমান একটি পরিবারের গড় আয় মাসে 2 থেকে 3 হাজার টাকা, তাদের বাসস্থান নেই, তাদের চিকিৎসা ব্যবস্থা নেই, তারা শিক্ষায় পিছিয়ে। আর কতদিন আপনারা এই তুষ্টিকরণের রাজনীতি মেনে নেবেন? আমরা মমতা ব্যানার্জিকে 15 বছর বিশ্বাস করে মুসলিম কমিউনিটিটা ভোট দিয়েছি। আমরা একটা আমাদের মুসলিম কমিউনিটি আর মমতা ব্যানার্জি রিলেশন ছিল, এটা বিশ্বাসের রিলেশন, প্রেমের রিলেশন, লেকিন ওই বিশ্বাসটা প্রেমটা মমতা ব্যানার্জি মুসলিম কমিউনিটি গালা ভোটে দিয়েছে। আমরা যে বিশ্বাস করে দিয়েছি কি আমাদের জন্য শিক্ষা করবে, টিএমসি সরকারের শিক্ষার জন্য, হেলথ ইনফ্রাস্ট্রাকচার জন্য কাজ করবে, তা আজকে উল্টো হয়ে গেছে। আমাদের মাইনরিটির ছেলে মেয়ে আছে, ওরা হাত থেকে কলম তুলে, ছেলেদিকে হাত থেকে কলম তুলে তুলে বাম বন্দুকে ওরা নিজেদের বেনিফিট জন্য ভোট লুট করার জন্য এই মমতা সরকার আমাদের ছেলেকে, যে ছেলে কম বয়সের ছেলে আছে, ওরা তো মানে দিমাগ নেই, ওরাকে দিয়ে দিচ্ছে পাম গোলি। আর যে জন্য আমাদের সমাজে অনেক শোষণ হচ্ছে। আজকে আমাদের সমাজে শিক্ষা শুদ্ধ হাইলি কোয়ালিফাইড মুসলিম আছে 3 to 4%। এটা আমরা জন্য খুব দুঃখিত कि আমরা সরকারকে 15 বছর ভোট দিয়েছি, আমাদের ভোট নিয়ে 30% ভোট নিয়ে ওরা 15 বছর দিকে সরকার আছে, লেগে আমাদের শিক্ষার জন্য কিছু করেছে না। আমাদের মাইনরিটি এরিয়াতে স্কুল বন্ধ হচ্ছে, টিচার নেই স্কুলতে, কলেজ নেই ভালো। তারপরে ওরা আমাদের বাচ্চাকে গলত ইউজ করছে, বামগোলি ফ্যাক্টরি কত জায়গায় খুলে গেছে, কল সেন্টারে কাজ টিএমসি রেডিটার সঙ্গে মিলিয়ে আমাদের বাচ্চা কল সেন্টারে কাজ করছে, ইনলিগাল কল সেন্টারে কাজ করছে, ইনলিগাল বিল্ডিং এ কাজ করছে। এইসবের জন্য আমরা খুব দুঃখিত। এইবার এই জন্য আমরা চাইছি যে এডুকেটেড মুসলিম সমাজ আমরা বুঝে গেছি কি এই মমতাকে ভোট দিলে আলো কোনো লাভ হবে না। আমরা এবার সেটা মোদিজির সঙ্গে একটা বিশ্বাস করছি, ওরা বলা আছে সবকা সাথ সবকা বিকাশ। মোদিজি বলেছেন মুসলিম ছেলে এক হাতে পেন হতে, ওরা দরকার এক হাতে কিন্তু ল্যাপটপ, এক হাতে কোরআন কম্পিউটার। তা আমরা আমাদের সমাজের বাচ্চা জনকে একটু শিক্ষিত করতে জন্য আমাদের বাচ্চা আইএস হয়, আইপিএস হয়, ডাক্তার হয়, এর জন্য আমরা মোদিজিকে ভরসা করছি, বিজেপি সরকারকে ভরসা করছি। আমরা জানি ওই আসলে আমাদের ছেলে মেয়ের ক্রিমিনাল হবে না, আমাদের ছেলে মেয়ে সরকারে ডাক্তার আইএস আইপিএস बनবে। এই জন্য আমরা এইবার পরিবর্তন মমতা ব্যানার্জির দিকে পরিবর্তন চাইছি। সিরাজ ভাই, মমতা ব্যানার্জি মুসলমান ভোট ব্যাংকের দোকান খুলে বসে পশ্চিমবঙ্গে, আপনি কি বলবেন? দেখুন, উনি 2011 সালের পরে উনি বলল আপনারা আমাকে ভোট দেন, আমি আপনাদের 10,000 মাদ্রাসা স্যাংশন দেবো। ঠিক। কিন্তু উনি একটা দেই, উল্টো 506খানা মাদ্রাসা বন্ধ। উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি মনে করছে পশ্চিমবাংলা ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য না, এটা একটা দেশ। উনি রাজ্যপালকে মানছে না, হাইকোর্টকে মানবে না, উনি কোনো প্রোটোকল মানছে না, রাষ্ট্রপতিকে মানবে না, সুপ্রিম কোর্টকে মানবে না, এটা চলতে পারে না। উনি আজকে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন? কার জন্য? 350 জন সন্তানের বাপের জন্য উনি সুপ্রিম কোর্টে গেল, 102 জন বাপের জন্য উনি সুপ্রিম কোর্টে গেল। কিন্তু উনি সুপ্রিম কোর্টে কোন সময় যায়নি? যখন ধর্ষণ হলো ওইখানে 5 স্ট্রিট থেকে ধরে কামদুনি আরজিকর, তখন উনি ওই কালো কোট পরে কিন্তু সুপ্রিম কোর্টে উনি কিন্তু যাননি। উনি যে কবার সুপ্রিম কোর্টে গেছে, হয় ধর্ষণকে বাঁচাবার জন্য গেছে, না চোরকে বাঁচাবার জন্য সরকারি মানে ট্যাক্সের টাকা ক্ষতি করে উনি সুপ্রিম কোর্টে গেছে। বাংলার মানুষ এটা জানে, বাংলার মানুষ তাই এই নির্মম সরকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংকল্পবদ্ধ। 4 মে ভোট বাক্সে প্রতিফলিত হবে। বাংলা থেকে উনি যাচ্ছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এখন শিক্ষিত ছেলে মেয়েরা আমরা
যারা আমাদের বাংলায় আছে, যারা বিএ পাস করেছে, যারা এমএ পাস করেছে, তাদের বাপরা এখন ওই ছেলেদেরকে কি বলছে যে বড় একটা মানে গামলা কিনে দিদির কাছে যা, আর সার্টিফিকেট বন্ধ করে রেখে ঘুগনি বেচে খা। উনি 2011 সালে আসার আগে উনি ছিল বাংলার অগ্নিকন্যা। এখন কিন্তু উনি অগ্নিকন্যা নেই, এখন কি হয়েছে, ঘুগনিকন্যা। বাংলার ছেলেদেরকে উনি বলছে কি ঘুগনি বেচে খাও। ম্যাসিভ পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, যেখানে এত মানুষ মারা গেছে, সেখানে দেখা গেল যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি মারা গেছে, তাদের পরিবারের মেয়েরা রেপড হয়েছেন এবং তাদের পরিবারের লোকেদের অ্যারেস্ট করা হয়েছে। এরপরেও কি আপনারা বলবেন যে এই মমতা ব্যানার্জির আমলে সংখ্যালঘুরা সেফ? আর কতদিন আপনি মুসলমানদের ভোটার করে রাখবেন, নাগরিক হতে দেবেন না? দেখো সুরেশ ভাই, 2021 সালে যেটা হয়েছে ওই সময়টা ছিল মানে আমাদের মুসলমানদের এই রমজান মাস ছিল ওটা। ওই রমজান মাসে এত অত্যাচার হয়েছে, মানে উনি যে গণতন্ত্রের মানে স্লোগান দিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন যে আমি গণতন্ত্রকে পুনরুদ্ধার করব, আমি বদলা নাই বদল চাই। রমজান মাসে মুসলমানদের ইফতার পর্যন্ত করতে দেয়নি, তাদের ঘর বাড়ি খেয়ে ভেঙে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে পশ্চিমবাংলার দিদির গণতন্ত্র। শরিয়াতে লেখা আছে পরিষ্কারভাবে যে একজন মানুষ সে সারাদিন খাওয়া দাওয়া করে কখনো রোজা করতে পারে না, সে কখনো ইফতারে যেতে পারে না। এবং শরিয়াতে এটাও লেখা আছে যে একজন অমুসলমান তিনি হিজাব করতে পারেন না। কিন্তু আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন মাছ ভাত ভরপেট খেয়ে, মুড়ি তেলে ভাজা খেয়ে আপনাদের ইফতারে যান এবং রোজা ভাঙেন এবং তিনি হিজাব করে থাকেন। এখন রোজা আমাদের ইবাদত আছে, ফিরে যাচ্ছে। সকাল जो समय सूरज ऊपर উঠছে ওর समय দিকে सूरज जो সানসেট হচ্ছে ওর समय থেকে খাওয়া দাওয়া বন্ধ। এরা যদি করতে পারে ওরাই ইফতার করবে, না হলে ইফতার করবে। ওরা যদি একটা ইফতার পার্টিতে যাচ্ছেন তা এটা ইফতার নেই, এটা একটা পলিটিক্যাল পার্টি হয়ে যাচ্ছে। ওখানে ওরা প্রোটেস্ট করতে জন্য যাচ্ছে। ইফতার পার্টিকে উনি যেটা বলছেন সিরাজ ভাই, ইফতার পার্টিকে পলিটিক্যাল পার্টি হিসেবে দেখা কিছু হচ্ছে, শোনেন, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। শোনেন। ইফতার তো হচ্ছে বেসিক্যালি একটা ধর্মীয় ব্যাপার। আমি এখানে কেন মমতা ব্যানার্জি রাজনীতি আনছেন এবং সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি মুসলিম সম্প্রদায়। আমি বলছি কিছু মুনাফিক মুসলমান আছে, তারা ওটাকে বৃদ্ধি করছে, সুযোগ ওটাকে political ওটাকে benefit কিন্তু ওটা পাচ্ছে। ওটা কি নিয়ম না। নিয়ম নয়। হ্যাঁ, ধরো আমি মুসলমান, আমি একটা হিন্দুর বাড়িতে যাব, হিন্দুর বাড়িতে গিয়ে হিন্দুর বাড়ির যে পুজোর অনুষ্ঠান হবে তার খাবার আমি খাবো, কিন্তু ওই হিন্দুর পুজো মন্দিরে ওই অঞ্জলি দেওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে কি হবে, ওকে অপমান করা হবে, ওই ধর্মটাকে অপমান করা হবে। কিন্তু মমতা ব্যানার্জি যে এটা করছে, উনি বিনা রোজা রেখে উনি যে রোজার ইফতার বাড়িতে যাচ্ছে, উনি কিন্তু মুসলিম ধর্মকে অপমান করছে। কিন্তু এই মুনাফিক মুসলমানগুলো এটা বুঝতে পারছে না। উনি আজকে তো দেখুন, আজকে তো মানে আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা এখানে বাস করি, হিন্দু মুসলমান একসঙ্গে আমরা বাস করছি অনেকদিন আগে, সাম্প্রদায়িক সমৃদ্ধি সম্প্রীতি আছে। কিন্তু উনি প্রোটোকল হিসেবে যে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ওই কুর্সিতে বসে এমন এমন কথা উনি বলে, সেটা বলা যায় না। এই যে মুসলমানদের বিভিন্ন ধর্মীয় সভায় গিয়ে, যেমন ঈদের প্রেয়ারে গিয়ে উনি কদিন আগে রেড রোড থেকে 45 মিনিট উনি মোদিজিকে গালাগাল দিলেন। একটা ধর্মীয় সভা, সেটাকে উনি নিয়ে আসছেন পলিটিক্যাল সভায়। এই বিষয়ে আপনাদের যারা ইমাম মুয়াজ্জিন আছেন, যাদের মুখ্যমন্ত্রী মাসে মাসে টাকা দেন, তারা কিভাবে ব্যাপারটাকে দেখেন? আমি একটা কথা আপনাকে বলি, আমি বলছি 3 বছর আগে, ওটা তো 45 মিনিট মোদিজিকে কারাগারে দিল, ঠিক আছে। 3 বছর আগে যখন উনি মিটিং করতে যেতেন কোন জনসভায়, এই মাথা থেকে ঘুরতো ও মাথা, ইনশাল্লাহ বলতো অন্তত 16 বার করে। কিন্তু 3 বছর পরে কিন্তু ইনশাল্লাহটা কিন্তু ওনার মুখে আর নেই, আপনি লক্ষ্য করবেন। এখন ওনার মুখে কি আছে, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা বিষ্ণু। মানে মেয়ে ছেলে কি বেটা ছেলে এটাও ওনার জ্ঞান নেই। তারপরে উনি এখন ওই আগে যে নামাজ বাড়িতে গিয়ে, ইফতার বাড়িতে গিয়ে যে এরকম হাত তুলে এরকম করতে না, কি বলতো উনি জানে। কিন্তু এখন কিন্তু ওনাকে দেখবেন ওটা নেই। এখন 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 উনি কি বলা করেছে, জয় জগন্নাথ, জয় মহাকাল, জয় মা দুর্গা। কিন্তু আপনি বলেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি
নরেন্দ্র মোদী রাম মন্দির করেছে সরকারি টাকায় না, কিন্তু ওদের ট্রাস্টের টাকায় হিন্দুরা দান করেছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এটা করতে পারেন যে একটা জগন্নাথ মন্দির আপনি করলেন 450 কোটি টাকা খরচা করে, মহাকাল মন্দির করছেন, আপনি মহাকাল মন্দির করছেন, শিলিগুড়িতে দুর্গা মন্দির করছেন, দুর্গা অঙ্গন করছেন, আপনি দক্ষিণেশ্বরের মন্দিরকে 142 কোটি টাকা দিলেন, আপনি কালীঘাটের মন্দিরকে 200 কোটি টাকা দিলেন। এটা কি দেওয়া যায় কি? আমি এটা মুসলমানদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা তো বলেন, তাহলে এটা দেখুন সরকারি ট্যাক্সের টাকা, এটা দেওয়া যাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তুমি বাংলার টাকা, বাংলার জনগণের টাকা। হুমায়ুন কবির মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন। একটা সময় তিনি বলেছেন, যখন উনি মমতা ব্যানার্জির এমএলএ ছিলেন, তখন উনি বলেছেন যে বহরমপুরে 70% আমরা মুসলিম এবং 30% হিন্দু, আমরা প্রয়োজনে 30% হিন্দুকে গলা কেটে ভাগীরথীর জলে ফেলে দিতে পারি। এটা কি ইসলামে বা কোরআনে কোথাও লেখা আছে? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলবো। 46 সালে তৎকালীন কলকাতার মেয়র ছিল সরবুদ্দিন। উনি বলেছিল যে ওই মুহ মে বিড়ি গাল মে পান লড়কে লেখা পাকিস্তান। তারপরে কি হালত হয়েছিল, তারপরে কি হালত হয়েছিল, তার হুমায়ুন কবির তো জানে না। হুমায়ুন কবির ওইটা বলছে যে আমি 70 ভাগীরথী দিয়ে দেবো, 30% আমি 30%, তোমার মুর্শিদাবাদের 30% ওরা, কিন্তু বাংলায় ওরা 70%। তাহলে ওদের যদি জ্ঞানকাণ্ড থাকতো, ওই জ্ঞানকাণ্ড কিনে কথাবার্তা ওরা বলতো না। ওয়াকফ নিয়ে এবার আমরা আসি। ওয়াকফ যে সম্পত্তি, এটা কেন আমির মুসলমানরা গরিব মুসলমানদের জন্য তারা দান করেছেন সম্পত্তি। এই সম্পত্তি দান কেন করা হয়েছিল? যে এই দানের টাকায় গরিব মুসলমানদের জন্য, বিধবা যারা অরাত আছেন, বিধবা মহিলা আছেন, তাদের জন্য, গরিব যে বাচ্চা আছে মুসলমান তাদের জন্য এই টাকা খরচ হবে। তাদের জন্য হাসপাতাল হবে, তাদের জন্য নার্সিং সেন্টার হবে, তাদের জন্য পড়াশোনার জায়গা হবে, এডুকেশন ইনস্টিটিউট হবে। কিন্তু দেখা গেল যে এই ওয়াকফের টাকায় আজ পর্যন্ত একটিও আইএস ইনস্টিটিউট হয়নি। এই ওয়াকফের টাকায় আজ পর্যন্ত একটিও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট হয়নি। এই ওয়াকফের টাকায় আজ পর্যন্ত কোনো একটি এমন কোনো কাজ হয়নি যেটা গরিব মুসলমানদের কাজে লাগে। যার জন্য এই ওয়াকফ আইন আনা হলো। যার জন্য দেখা গেল যে এই ওয়াকফ আইনের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি কি বলছেন ওয়াকফ আইনে কি লেখা আছে? আপনি 500 পাতার আইন, আমি ছোট করে বলি। ওয়াকফ আইনে পরিষ্কার লেখা আছে যে একজন বিধবা মুসলিম মহিলা, সে ওয়াকফ আইন যে সংশোধিত হয়েছে তার থেকে তিনি আর্থিক সাহায্য পাবেন। একজন মুসলিম মহিলা, যে সন্তান সম্ভবা মুসলিম মহিলা, তিনি এখান থেকে আর্থিক সাহায্য পাবেন। একজন মুসলিম মহিলা যিনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তিনিও ওয়াকফ সম্পত্তি থেকে আর্থিক সাহায্য পাবেন। এই যে ওয়াকফ আইন সংশোধন হয়েছে, তাহলে আপনারা বলুন যে এই রকম একটা যুগান্তকারী আইন যেটা মোদিজি নিয়ে এসেছেন, তা সত্ত্বেও কেন মমতা ব্যানার্জি এর বিরোধিতা করছেন? আমি একটা কথা বলছিলাম, 27 লক্ষ একর বিঘে জমি। যখন দেশটা ভাগ হলো, আমাদের এখানে করা মুসলমানরা যখন পাকিস্তানে চলে যায়, তখন তাদের সম্পদগুলো তারা অক্ষয় করে দিয়ে গেল। 27 লক্ষ একর বিঘে জমি। এই জমি হাজার কমিটির রিপোর্ট বলছে যদি এই জমিটা সদ্ব্যবহার করা যায়, তাহলে কিন্তু 40,000 কোটি টাকা ইনকাম হবে। 40,000 কোটি টাকা ইনকাম হবে। এখন করা যা বর্তমান সরকার মোদিজির আইনের আগে এর ইনকাম দেখিয়েছে 163 কোটি টাকা, অন রেকর্ড বলছি। তাহলে এখানে মুসলমানদের জন্য স্কুল হবে, মুসলমানদের জন্য মাদ্রাসা হবে, মুসলমানদের জন্য ভালো ডাক্তারখানা হবে, ভালো হাসপাতাল হবে, মুসলমানদের বিধবা মহিলাদের জন্য হবে, যারা এতিম তাদের জন্য হবে, মাদ্রাসা হবে, চালু হবে। এটা তো নরেন্দ্র মোদী 60 বছর ধরে কংগ্রেস সরকার যেটা করিনি, নরেন্দ্র মোদী বাপের বেটা মুসলমানদের জন্য এই আইনটা তৈরি করে গেছে। আর এরা পাড়ায় পাড়ায় গিয়ে বলছে কি, এই তোমাদের মসজিদ ভেঙে দেবে, এই তোমাদের দুর্গা করে দেবে, এসব গুজব। তারপরে উনি বলছে হ্যাঁ ওটা মেনে নেওয়া যাবে। 3,365টি ওয়াকফ প্রপার্টি তৃণমূল বেআইনিভাবে দখল করে রেখেছে। তার মধ্যে দু একটা লিস্ট আমি বলতে পারি। ববি হাকিম মন্ত্রী, মহাবীরতলায় যে মসজিদ থেকে যে আলিপুর এলাকার পর্যন্ত রহুরা বিবি যে ওয়াকফ এস্টেট, সেখানে প্রায় 35 বিঘা জমি ববি হাকিম দখল করে রেখেছে। সুলতান আহমেদের ভাই ইকবাল আহমেদ, সে দখল করে রেখেছে। 54 নম্বর ওয়ার্ডের আমির উদ্দিন কাউন্সিলর, সে দখল করে রেখেছে।
তারপর আপনার আছে জাহান বেগম, যে হাজার রোডে যে টিপু সুলতানের যে আপনার গোরস্থান, সেখানে দখল করে রেখেছে। এইভাবে বিঘের পর বিঘে জমি, কয়েক লক্ষ টাকার কয়েক লক্ষ কোটি টাকার জমি দখল করে রেখেছে তৃণমূল নেতা মন্ত্রীরা। এই বিষয়টাকে গরিব যারা মুসলমান আছে তারা কিভাবে দেখছেন আপনি বলুন। দেখো, আগে মমতা টিএমসি পার্টিরা जो विरोध করেছে, বিরোধ করার রিজন অ্যাকচুয়ালি এই আছে কি কত কত বিঘা বাকাপ নামে আছে, ওরা ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর টিএমসি কত লিডার এরা দখল করে রেখেছে। আমি নিজে দেখেছি, আপনি ভাইবুজতলা, আলিপুর সব জায়গা ওরা দখল করে রেখেছে। অ্যাকচুয়ালি যে বাকাপ আছে ও গরিব মুসলমান জন্য, গরিব মুসলমান বিধবা জন্য, ইয়তিম বাচ্চা জন্য, এইসব জায়গা কোনো বেনিফিট পাচ্ছে না। তারপরে কত জমিন বাকত নামে বাকাপে লোক বোর্ড এরকম লুটে নিয়েছে, যে কমজোর লোক আছে মুসলিম লোক ওর দিকে জোল জবরদস্তিকে লুটে নিয়েছে, বাকাপ নামে এক বাকাপে হয়ে গেছে। তা আগে যে বাকাপে কানুন ছিল ওর মধ্যে এদের লোকটা যারা নিজের জমিন আছে কোর্টে আপিল করা এই পারমিশন ছিল না, লেকিন এইবার যেভাবে সংশোধন করেছে মোদিজি, তো একটা বেনিফিট হয়েছে, যারা জমিনদার যে বাকাপদার যে লোক আছে, জিম্মাদার লোক আছে, লিডার আছে টিএমসি লিডার, এসব जो বাকাপ লুট করে রেখেছেন, এইবার লোক ওই পেপার নিয়ে বের হয়ে কোর্ট যাচ্ছেন, আপিল করছেন। মোদি সরকার গরিব মুসলমানকে দিয়েছে, এটা একটা খুব বেনিফিট যে জিনিস। আগে 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 যে ফেসলা ছিল যে আপনাদের আপনার আমার জমিনটা বাকাপ দিয়ে দিতে, তো আমি বাকাপে গিয়ে আপিল করতে পারতাম, আরো অন্য জায়গায় কোর্টে কোর্টে আপিল করতে পারতাম না। তো এই সময় কত জমিন আপনি দেখবেন যে বাকাপ দিকে जो आम मुसलमान है, कमजोर मुसलमान छीने लिए वक्फ बोर्ड ওটা জমিন রিটার্ন পাবে। উমিদ পোর্টালে আমাদের এখানে যে রেজিস্টার্ড ওয়াক অফ প্রপার্টি আছে সেটা উচিত ছিল বহুদিন আগেই এগুলো আপলোড করা, কিন্তু মমতা ব্যানার্জি বললেন যে আমি জীবিত থাকতে ওয়াকা ফাইন এখানে লাগু হতে দেব না। সেই মমতা ব্যানার্জি পুরো পাল্টি খেলেন, যেখানে লাস্ট ডেট ছিল 7ই ডিসেম্বর, তার 4 দিন আগে আপনাদের বলা হলো যে আপনারা ওয়াকা প্রপার্টি উমিদ পোর্টালে আপনারা আপলোড করুন। তার ফলে কি হচ্ছে, বহু প্রপার্টি আপনারা আপলোড করতে পারেননি, এগুলো বেআইনিভাবেই পড়ে আছে। আপনি বলুন। এটা দেখবেন উনি প্রত্যেক কাজটা আগে উনি ধরুন সিএ থেকে উপরে নিয়ে 370 নম্বর ধারা থেকে উনি প্রত্যেকবারে বলবে এটা করতে দেবো না করতে দেবো না, কিন্তু উনি যেটা করতে দেবো না বলবে সেটা কিন্তু হবে, ঠিক মানে খাচ্ছি কিন্তু গিলছি না, ওই রকম একটা। সেটা একটা ভাব। কিন্তু আমি বলছি হচ্ছে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে এনেছে হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে। আর না, বাংলার মানুষ কিন্তু এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে 4টা মে আপনি ভোট বাক্সে এটা প্রতিফলিত দেখতে পাবেন। এই অত্যাচার জঙ্গলরাজ এটাকে বাংলার মানুষ আর মেনে নিতে পারছে না। আজকের এই নতুন প্রজন্ম তারা কোথায় যাবে? শিক্ষা নেই, চাকরি নেই, মানে কিচ্ছু নেই, জঙ্গলরাজ, মানে আইন নেই, শৃঙ্খলা নেই, কোনো সুশাসন নেই। এটা কিন্তু মানুষ ভালোভাবে বুঝে গেছে, আমাদের মুসলমান কমিটির মধ্যেও এটা ভালোভাবে বুঝে গেছে। আজ দেখুন ভারত সরকার নরেন্দ্র মোদী গরিব মানুষ চিকিৎসা করতে পারছে না, তাই উনি তৈরি করলো কি আয়ুষ্মান ভারত। সেটা কিন্তু বাংলাতে দিদিমণি লিখে দিল না, বাংলার মানুষ ওর থেকে বঞ্চিত। আজ নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী মানুষের কথা চিন্তা করে গ্যাস, উজ্জ্বলা গ্যাস এখানে দিল। এখানে দিল কি পিএম কিষাণ নিধি 54 লক্ষ মানুষকে দিল। শৌচাগার 85 লক্ষ মানুষকে দিল, এরা বিক্রি করে খেয়েছে না। 85 লক্ষ শৌচাগার দিয়েছে এই সরকারের চামচারা, বিক্রি করে খেয়েছে। আর 52 লক্ষ আবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়েছে 52 লক্ষ, তা পর্যন্ত মানি ছাড়া সেখানে ঘর হয়নি। তারপরে 54,000 কোটি টাকা দিয়েছে ওই আবাস যোজনা খাতে। জল মিশন খাতে 7,500 কোটি টাকা দিয়েছে, 43% হয়েছে কাজ। আর 100 দিনের কাছে 54,000 কোটি টাকা, আর আবাস যোজনা খাতে 30,000 কোটি টাকা। এই পর্যন্ত 14 সাল থেকে এই পর্যন্ত বাংলাকে কেন্দ্র সরকার দিয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। হিসাব দেয় না, 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনা বন্ধ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা ব্যান, সবকিছু বন্ধ। গরিব মুসলমান বাচ্চাদের এরা বলছে যে আপনারা যান মাদ্রাসায় পড়তে। আর ববি হাকিমের পরিবার, জাভেদ খানের পরিবার, বা এই যে যারা যে মুসলমান যে মন্ত্রী, যারা সংখ্যালঘু মন্ত্রী যারা আছেন, যারা ইতিমধ্যে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন, তাদের পরিবার কিন্তু মাদ্রাসায় যায় না।
তা আপনারা এটাকে কি করে দেখেন? এখন ওরা ভালো কলেজে জানেন, মাদ্রাসা গিয়ে গিয়ে কোনো ক্যারিয়ার নেই, মাদ্রাসা যে ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস হতে পারে না লোকটা। তো ওরা নিজের বাচ্চাকে ডাক্তার আইপিএস আইএস করবে, আর আম মুসলমান গরিব মুসলমান বাচ্চা ওরা পড়ে তারা একটা জেলে কট্টার জেলে তারা যাবে, কট্টারবাদী হবে, তারা ক্রিমিনাল হবে, আলগাবাদী হবে, মাদ্রাসাতে বেশি আলগাবাদী তারা শিক্ষা। দিন মজুর খাটবে, হ্যাঁ, 2000 তারা আইএস আইপিএস হবে না। আইপিএস আজকে দেখছো আমাদের মুসলিম সমাজে টোটাল 30% আছে বাঙালি, লেকিন আপনি জেলে যাবেন 80% মুসলিম সমাজ। আচ্ছা, কেন? এই গভর্নমেন্ট আমাদের শোষণ করেছে, আমাদের বাচ্চাকে গলত ইউজ করেছে, আমাদের বাচ্চাকে চাকরি দিতে পারছে না, ভালো এডুকেশন দিতে পারছে না, লেকিন আমাদের বাচ্চাকে গুলি বম দিচ্ছে। একদিকে মমতা ব্যানার্জি আপনাদের বাচ্চাদের গুলি বোম ধরিয়ে দিয়েছে, বন্দুক ধরিয়ে দিয়েছে, আপনাদের বাচ্চাদের পড়াশুনো যাতে না হয় সে ব্যবস্থা করেছে। অন্যদিকে দেখুন, মোদিজির সরকার গত 10 বছরে 26,000 কোটি টাকা সংখ্যালঘু উন্নয়নে ব্যয় করেছে। তার মধ্যে 8,575 কোটি টাকা খরচ হয়েছে সংখ্যালঘু বাচ্চাদের স্কলারশিপের জন্য, যেখানে ইউপিএ আমলে এই টাকাটা ছিল মাত্র 5,000 কোটি টাকা। তাহলে একদিকে যখন মোদিজি বলছেন যে সংখ্যালঘু ছেলেমেয়েরা পড়াশুনো শিখুক, তারা আইএএস হোক, আইপিএস হোক, সাংবাদিক হোক, ভালো চাকরি করুক, সরকারি চাকরি করুক, অন্যদিকে মমতা ব্যানার্জি আপনাদের বাচ্চাদের গরিব করে রেখেছে, তাদের অশিক্ষিত করে রেখেছে, তাদের হাতে গুলি বন্দুক ধরিয়ে দিয়েছে, তাদের ক্রিমিনাল বানিয়ে রেখেছে। এরপরে সামনে যে 26-এর নির্বাচন, এর প্রতিবাদ কি গ্রামে গঞ্জে মুসলিম ভাইয়েরা করবেন? সিরাজ ভাই, শোনেন, একটা জিনিস আমি বলি, এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, প্রধানমন্ত্রী যে রাস্তাটা করেছে, প্রধানমন্ত্রী একবারও আমার মানে বিজেপি একবারও বলিনি যে এই রাস্তাটা হিন্দু চলবে মুসলমান চলবে না, একটা রেকর্ড একটা প্রমাণ নেই। প্রধানমন্ত্রী যে কটা মানে যোজনা চালু করেছে একটা জাতকে লক্ষ্য করে না, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে উনি করেছে। কিন্তু মুসলমানদের মধ্যে একটা জিনিস আমি তো আমরা লক্ষ্য করছি, কিছু গোড়া মুসলমান আছে তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে না, বিজেপির উন্নত মানে ইটগুলো নেবে, তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে না, সুবিধেগুলো নেই। মানে বিজেপির সুবিধাগুলো নেবে। কিন্তু আজকের এই গুজরাটের মুসলমানরা তারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনেক উন্নত, আজ উত্তরপ্রদেশের মুসলমানরা তারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে অনেক উন্নত, কিন্তু বাংলার মুসলমানরা আমরা পিছিয়ে। আমরা এই যে বিজেপি সাম্প্রদায়িক, আরে বিজেপি বলছে সবকা সাথ সবকা বিকাশ, তো এখানে সাম্প্রদায়িক কথাটা আসছে কোথা থেকে? আমি বলছি আজকে দেখো, 9 সাল থেকে 14 সাল অব্দি ভারতবর্ষে যা দাঙ্গা হয়েছে 27টা, 1,000 লোক মৃত্যু হয়েছে। আর নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে 14 সাল থেকে এই পর্যন্ত একটা বড় দাঙ্গা হয়েছে ভারতবর্ষে? দেবে কাকা আমাকে, একটা বড় দাঙ্গা হয়নি। আরেকটা জিনিস হচ্ছে কি, ওরা যেটা বলছে যে এরা সাম্প্রদায়িক দল, আমি বলছি ভারতবর্ষের মুসলমানরা পৃথিবীর বুকে যে 55-56টা দেশ আছে তার থেকে ভারতবর্ষের মুসলমানরা সব থেকে সুরক্ষিত। তার মানে হচ্ছে ভারতবর্ষের মসজিদে জুম্মার নামাজের কোনদিন বোম পড়ে না, এটা আফগানিস্তানে পড়ে, এটা কিন্তু পাকিস্তানে পড়ে, আর মুসলিম টেরিটরিতে পড়ে। কিন্তু ভারতবর্ষের মুসলমান মানে এই শুক্রবারের জুম্মার নামাজে একটা বোম পড়তে আজ পর্যন্ত আমরা দেখিনি। তাহলে ভারতবর্ষের মুসলমানরা কিন্তু পৃথিবীর ওই 55-56 দেশের থেকে এই ভারতবর্ষের এই মুসলমানরা কিন্তু উন্নত, মানে সুরক্ষিত। এটা মুসলমানরা বুঝতে পারছে না। কিছু মুসলমান তারা অশিক্ষিত, তাদেরকে যারা ভালো শিক্ষা দীক্ষা আছে তারা জানে, যারা দুনিয়াটাকে তারা কিন্তু বুঝতে পারছে। এই যে সামনের নির্বাচন, তাতে ইমাম মুয়াজ্জিন যারা সরকার থেকে টাকা পায়, এদের ভূমিকা কি? ইমাম মুয়াজ্জিন ভূমিকা অনেক দিন থেকে আমাদের সমাজে হচ্ছে, ওরা অনেকটা আমার সমাজ যে হচ্ছে মাইন্ড অনেকটা এফেক্টেড আছে ইমাম মুয়াজ্জিন থেকে। ওই জন্য মমতা ব্যানার্জি এরা রেট দিয়ে 5,000 মাসে রেট দিয়ে ওরা আমাদের যে ভোটের জন্য ইউজ করছে, আমাদের কিছুদিন আগে 500 টাকা বাড়িয়ে দিয়েছে 500 মুয়াজ্জিন। টাকা দেয়। এই এইবার আমরা মুসলিম বুঝে গেছি এই মৌলানা মুয়াজ্জিন ট্যালেন্টেড আছে। আগে এরা অনেক সব সময় মমতা ব্যানার্জি জন্য প্রচার করেছে, আমাদের বিজেপি আর মোদীদের জন্য মিথ্য কথা বলেছে, আমাদের বলছে কি বিজেপি আসলে মসজিদ তোড়ে দিবে, ওরা ভাই মাদ্রাসা বন্ধ করে দিবে, ওরা মুসলিমকে মারে দিবে, এসব ভুল ভেবে মমতার জন্য ভোট মাগছে হতে। আর আমাদের ট্যাক্সের পয়সা মমতা ব্যানার্জি 5,000 টাকা দিচ্ছে, অত বছর দিকে ওর এফেক্ট হচ্ছে আমাদের বাচ্চায় শিক্ষা এফেক্ট হচ্ছে। আজকে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, পড়ে নেই,
ওই কোটি কোটি টাকা সালানা ওই ইমাম মসজিদ দিচ্ছে। আর এটা এটা আপনার হারামের টাকা খাচ্ছেন। এই যে টাকা আছে জনতা ট্যাক্সের টাকা, এটা আপনার হালাল টাকা নেই, এটা হারামের টাকা যে আমাদের যে মুসলিম সমাজের ছেলে মেয়ের জন্য শিক্ষার জন্য উন্নতির জন্য ইস্তেমাল হওয়ার কথা, ওটা আপনি নিয়ে নিচ্ছেন। তা আপনি একটু ধার্মিক গুরু আছেন, আপনার কাজ আছে লোককে বোঝাবার জন্য কি হালালের টাকা কি করে খাওয়া যায়, হারাম দিকে দূর থাকো। তো এই মৌলানা মসজিদ তো নিজের হারামে খাচ্ছে, তাহলে কি করে তালিম দিতে পারবে সমাজকে কি তুমি হালালে খাও? আমরা আমাদের সমাজকে সমাজের লোককে মা বোনকে বলতে এই ইমাম মৌলানা কথা শুনবে না, আপনি এই মৌলানা আসবে এবার আপনি ভাগিয়ে দিন। এই মৌলানা আপনার বাচ্চাদের ফিউচার খারাপ করছে, আপনার বাচ্চা মেয়েদের শিক্ষার জন্য যে টাকা আছে তা শিক্ষা হতে দিবে না, কোনোদিন উন্নতি করতে দেবে না। এই মৌলানাদের সবসময় উন্নতি করবেন, ওরা টাকা নেবেন। ইমাম মুয়াজ্জিন সিরাজ ভাই, ইমাম মুয়াজ্জিনরা দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির হয়ে ইলেকশনে প্রচারে নেমে গেছে গলিতে গলিতে বিভিন্ন মহল্লায়, আপনারা ব্যাপারটা কি করে আটকাবেন? আমি শোনেন একটা কথা বলি, আমাদের মুসলমানদের মধ্যে দুটো তিনটে ভাগ হয়ে যাবে এবারে বাংলাতে। মুসলমানদের মধ্যে মানে হুমায়ুন গ্রুপ যাবে একটা, ভাইজান গ্রুপ যাবে একটা, টিএমসির দিকে যাবে একটা, আর বিজেপির দিকে অন্তত মিনিমাম ভালো সংখ্যক মুসলিম ভোট বিজেপির দিকে এবার আসবে। এটা আমরা মাটিতে থাকি, গ্রামে গঞ্জে আমরা ঘুরি। কেন বলুন তো, আগামী দিনে মানুষ চাচ্ছে কি যে আমরা সুশাসন যেন পাই, নয় অর্ডারটা যেন ভালো থাকে, পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, আমার একটা ছেলে শিক্ষিত হচ্ছে, আমার নতুন প্রজন্ম তারা যেন চাকরি বাকরি পায়, তারা যেন একটা কর্মসংস্থান হয়, বাংলায় যেন শিল্প স্থাপন হয়। মানুষ চাচ্ছে এখন এইটা। কেন, দিদি তো 15 বছরে আর বামপন্থ 34 বছর, এই 50 বছর তো এমনি গেছে, সব শেষ। বাংলার দেখো 65 সালে বিধাননাথ চন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিল, তখন কিন্তু 34 ভাগ ভারতবর্ষের যত মানে কলকারখানা তার 34 ভাগ কিন্তু বাংলায় ছিল। বাংলা কিন্তু ওই সময় 1 নম্বরে ছিল। আজকের 15 বছর পরে, ওরা হতে 34 আর এই 15 বছর পরে বাংলায় কিন্তু কঙ্কাল সার হয়ে গেছে শিল্প। আর দিদি 15 বছর ধরে ট্যাক্সের টাকা নিয়ে বিশ্ব বাংলা সম্মেলন তৈরি করেছে, মৌ স্বাক্ষর করেছে, একটা ফিতে কাটতে পারেনি আজ পর্যন্ত। গত 13-14 বছরে প্রায় 8,000 কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। চলে গেছে তো। প্রায় 80 থেকে 85 লক্ষ মুসলিম পরিবারের ছেলেমেয়েরা তারা বাংলা ছেড়ে চলে গেছে, তারা পরিযায়ী শ্রমিক হয়েছে। এই পরিযায়ী শ্রমিকরা যখন করোনাকালে ট্রেনে আসছিলেন, মুখ্যমন্ত্রী সেই ট্রেন আটকে দিয়ে বলেছেন এটা তো করোনা ট্রেন, আপনাদের পরিবারের লোকেদের ঢুকতে দেয়নি পশ্চিমবঙ্গে। আপনারা তখন কান্নাকাটি করেছেন যে এই দিদিকা ভোট দিয়ে আমরা কতটা ভুল করেছি। আবার 26 ইলেকশন আসছে, এরপরে এই যে মুসলিম সমাজকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করা, তাদের ভারতীয় নাগরিক হিসেবে না দেখা, এইটাকে আপনারা কি করে দেখছেন? এটা বুঝে গেছে মুসলমানরা এবারে বুঝে গেছে, যারা না বোঝার তারা বুঝবে না, যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে। বাংলায় কিন্তু পদ্ম ফুটতে চলেছে, বাংলায় ফুটবে পদ্ম ফুল, বাংলা ছাড়বে তৃণমূল, মানুষের মুখে মুখে এটা চলে আসছে। আপনি দেখতে থাকবেন, মানে 4 মে। মুসলিম সমাজের মধ্যে যারা ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে মেয়ে 20 থেকে 25 বছর বয়স, যাদের সামনে ভবিষ্যৎ আছে, যাদের অ্যাসপিরেশন লেভেল খুব হাই, যারা ভালো চাকরি চায়, যারা বড় ব্যবসায়ী হতে চায়, যারা বড় আইএএস আইপিএস হতে চায়, ভালো সরকারি চাকরি চায়, তারা এবারে 2026-এর নির্বাচন কিভাবে দেখছে? 2024 নির্বাচন ওরা দেখছে কি এর আগে তো 15 বছর দিকে ওরা কিছু পাচ্ছে না, কাজ করতে জন্য গুজরাট যাচ্ছে, যাচ্ছে সব, মহারাষ্ট্র যাচ্ছে, কর্ণাটক যাচ্ছে। তো এবার কতদিন এরকম চলবে? কেউ একটা ছেলে মেয়ে শিক্ষিত হয়ে মা বাবা দিকে দূর, অত দূর গুজরাট গিয়ে কাজ করবে, আর মা বাবা একলা থাকবে এখানে, মা বাবা সেবার জন্য কিছু নেই, কই এখানে থাকবে না। এটা খুব একটু দুঃখিত জিনিস আছে কি ছেলে মেয়ে বাইরে কাজ করবে, মা বাবা বুড়ো মা বাবা এখানে থাকবে। মুসলিম ইয়াং ছেলে মেয়ে এটা চিন্তা করছে কি আমাদের চাকরি দরকার, আগে 1500 টাকা বাট্টা দিকে কিছু হবে না, তো আমার সংসারে চলবে না, তো আমার চাকরি দরকার, চাকরির জন্য এখানে শিল্প দরকার। মমতা ব্যানার্জি আজকে কোনো সময় শিল্প আসবে না, কারখানা শুদ্ধ বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এখানে ফ্যাক্টরি কারখানা লাগাতে পারবে, ওরাই ক্ষমতা আছে। এই জন্য ইয়াং ছেলেদের মেয়েদের এবার মাইন্ডে আছে কি এবার বিজেপি কে এক চান্স দেওয়া উচিত আছে। তাই মেন কথা কি করে মা বাবার সঙ্গে থাকবে এই নির্বাচনে, ওরা এরাই মেন কথা থিঙ্কিং করে ভোট দেবে।
আচ্ছা সিরাজ ভাই, আপনাকে এই প্রশ্নটা করব যে উনি তো বললেন যে ইয়াং ছেলেমেয়েরা কিভাবে দেখছে এবারে 26-এর নির্বাচনকে, কিন্তু যাদের বয়স 60 যে সংখ্যালঘু সমাজ যাদের বয়স 60-এর বেশি, তারা 26-এর নির্বাচনকে কিভাবে দেখছে? দেখুন, যে কটা নির্বাচন পশ্চিম বাংলায় হয়েছে, অধিকাংশ মুসলিম বুথগুলোরই ভোট দিতে হয়। যদি নির্বাচন কমিশন ভোটটা শান্তিপূর্ণ করাতে পারে, তাহলে মুসলিম ভোট ভালো সংখ্যক বিজেপির দিকে আসবে, যদি ভোটটা ভালোভাবে হয়। আমাদের নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার আগের থেকে অনেকই করছে, কিন্তু ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পিসফুল ইলেকশনটা যদি ভালোভাবে হয়, বিশেষ করে মুসলিম অধ্যুষিত বুথগুলো, তখন কিন্তু আপনি দেখতে পাবেন 4 মে রেজাল্টটা কি হয়। এসআইআর নিয়ে যেটা মমতা ব্যানার্জি যেটা প্রচার করলো, যে এসআইআর বেসিক্যালি এটা করা হচ্ছে মুসলমানদের ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য, কিন্তু এসআইআর তো বিষয় তা না। এটা হচ্ছে বেসিক্যালি এসআইআর এর যে গলতি যেগুলো আছে, যে জল মেশানো আছে, এসআইআর পদ্ধতি থেকে শুদ্ধিকরণ করা। দেখুন, উনি বলেন আমি মা মাটি মানুষের সরকার, আমার সঙ্গে মা মাটি মানুষের সরকার। মা মাটি মানুষের সরকার থেকে মা তো শেষ হয়ে গেছে, মা আর মাটি তো ফল্ট হয়ে গেছে। এখন উনি মানুষ কিন্তু ওনার পাশে নেই। ওনার পাশে কোন কোন মানুষগুলো ছিল? মৃত্যু মানুষগুলো ছিল, ডবল এন্ট্রি, বাংলাদেশের এই যে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা। আমরা বলছি আমরা রাষ্ট্রবাদী মুসলমান। আমার যদি কোনো নামের ভুল থাকে, আমি ট্রাইব্যুনালে যাবো। আমার বাপের জমি জায়গা আছে, আমার কাগজপত্র আছে, আমি ভয় করবো কেন? একজন পুরুষের 103টি সন্তান, 199, 199, 150। এগুলো কি আপনারা মুসলিম সমাজ, না, সাপোর্ট করেন? আমরা সাপোর্ট করিনি। আমরা বলতে চাচ্ছি যে আমরা রাষ্ট্রবাদী মুসলমানরা ভারতের নাগরিক, একটা ওই বৈধ ভোটার বাদ যাবে না। পার্লামেন্টে আমাদের নরেন্দ্র মোদী বললেন, আমার গ্যারান্টি অমিত শাহ বললেন, উনি বলছে না আমি এটা করতে দেবো না দিয়ে উনি করলো। কিন্তু এই যে ভেজালটা কেন হবে? 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু সেখানে কোনো গন্ডগোল নেই। সুপ্রিম কোর্ট কালকে বললো 12টা রাজ্য হচ্ছে, কোন জায়গায় কোন গন্ডগোল, এখানে কেন গন্ডগোল? এখানে গন্ডগোলটা আছে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে জিতবার মতো লোক নেই। 54,000 লোকানে বাদ। আপনি ফিরার হাকিমের কথা বলছে, 64,000 বাদ। চৌরঙ্গিতে 74,000 বাদ। তাহলে এইসব ব্ল্যাঙ্ক ভোটগুলো নিয়ে উনি 16 সালে ক্ষমতা এসছে, বাসুর মেজদমার নাম করে। তারপরে 2021 সালে উনি পা দেখিয়ে উনি ক্ষমতা এসছে, চাকরি দেবো, অনেক কথা বলেছে, কিন্তু বাংলার মানুষ সব বুঝে গেছে। আর না, এখন পাড়ায় কি হচ্ছে? পাড়ায় আওয়াজ তোলো, নীল সাদা রং মুছে ফেলো, এই তৃণমূল আর না। কালীঘাটে টালির চালায় চোরেদের সব পানশালা, এই তৃণমূল আর না। দিদির পায়ে হাওয়াই চটি, ভাইরা সব কোটিপতি, এই তৃণমূল আর না। কারণ পাড়ায় আওয়াজ হচ্ছে।